ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে জীবন বিজ্ঞান থেকে কোষ বিভাজন এবং কোষ চক্র এই চ্যাপ্টারটি আমি ডিটেলসে পড়াবো। তোমরা জানো কোষ বিভাজন এবং কোষ চক্র এই চ্যাপ্টারটি এএনএম জিএনএম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে কোশ্চেন পরীক্ষায় আসছে। 8-9টির কোশ্চেনেরও বেশি কোশ্চেন কিন্তু পরীক্ষায় দিচ্ছে। সেই জন্য এই চ্যাপ্টারটি কনসেপ্ট অনুযায়ী বিষয়ভিত্তিক ভাবে ডিটেলসে বুঝে নিলে তাহলে এখান থেকে যে কোনো কোশ্চেন পরীক্ষায় এলে তোমরা অ্যান্সার করতে পারবে। প্রথমে আমরা এই চ্যাপ্টার থেকে ডিটেলসে ক্লাসটি করব, ডিটেলসে বোঝাবো। তারপরে এই চ্যাপ্টার থেকে বিগত বছর অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন দিয়েছে সেগুলো এমসিকিউ আকারে আমরা ডিটেলসে প্র্যাকটিস করাবো। ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এর আগের ক্লাসগুলো যদি মিস করে থাকো, প্লেলিস্ট করে দেওয়া হয়েছে, প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে। তোমরা জানো আমাদের এখানে মানে আমাদের পেইড ব্যাচে পড়ে প্রচুর স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজে চান্স পায়, গত বছরও পেয়েছিল। প্রচুর স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজে চান্স পায়, তুমিও তোমার গভর্নমেন্ট কলেজে যাতে তুমি চান্স পাও তার জন্য আমাদের নতুন যে পেইড ব্যাচটি চলছে, এই নতুন পেইড ব্যাচ সম্পূর্ণ নতুন ব্যাচে অ্যাডমিশন চলছে। এখানে আমরা জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, গণিত, ইংরেজি, জিকে, রিজনিং এই 6টি সাবজেক্ট পড়াই। তোমাকে শুধুমাত্র ওয়ান টাইম পেমেন্ট করতে হবে 699 টাকা। একবার 699 টাকা পেমেন্ট করলে এক্সামের আগে পর্যন্ত এই প্রত্যেকটি সাবজেক্ট, তোমাদের সিলেবাস যে সাবজেক্ট রয়েছে 6টি, প্রত্যেকটি ক্লাস লাইভ ক্লাস পাবে। সন্ধ্যে 6টা থেকে আমাদের ক্লাসগুলো হয়। ক্লাস যদি মিস করো সেটা রেকর্ডিং থাকবে, সেটা পরবর্তীকালে দেখে নিতে পারবে। মক টেস্ট, সাজেশন সেট সমস্ত কিছুটাই পেয়ে যাবে মাত্র 699 টাকা পেমেন্ট করলে। আমরা কোনো মান্থলি টাকা নিই না, একবার 699 টাকা পেমেন্ট করবে, এক্সামের আগে পর্যন্ত সমস্ত সাবজেক্টের ক্লাস, মক টেস্ট, সাজেশন সেট সমস্ত কিছুই পেয়ে যাবে। যারা ভর্তি হতে চাও এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে বা কল করে যোগাযোগ করে নেবে। নিজের যদি পেমেন্টের অপশন নাও থাকে অন্য কাউকে দিয়ে পেমেন্ট করে অ্যাডমিশন করতে পারো, তার জন্য হোয়াটসঅ্যাপ করে কথা বলে নেবে। তো কথা না বাড়িয়ে সরাসরি আমি ক্লাসে চলে আসছি। তোমরা জানো জীবন বিজ্ঞান থেকে টোটাল 50 নাম্বারের কোশ্চেন হবে। সেই 50 নাম্বারের কোশ্চেনে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 দুই ভাগে ভাগ আছে। ক্যাটাগরি 1 থেকে 30টি কোশ্চেন, 1 নাম্বারের কোশ্চেন এগুলো। ক্যাটাগরি 2 থেকে 10টি কোশ্চেন, এগুলো 2 নাম্বারের। টোটাল 50 নাম্বারের কোশ্চেন তোমরা পাবে। আর এই চ্যাপ্টারটি কোষ বিভাজন এবং কোষ চক্র এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 8-9টির কোশ্চেনেরও বেশি কোশ্চেন পরীক্ষায় দেয়। সেই জন্য অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত করো এবং ক্লাসটি 2-1 বার পরীক্ষার আগে রিভাইজ করবে। আর আমি প্লেলিস্ট করে দিয়েছি প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী। চ্যানেলে ভিজিট করলে প্লেলিস্ট পাবে, প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস কনসেপ্ট অনুযায়ী ক্লাস, এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস ক্লাস এইভাবে 1 বাই 1 সাজিয়েছি, তোমরা ক্লাসগুলো দেখবে। তো আমরা কোষ বিভাজন কি, কোষ চক্র কি প্রথমে একটু জেনে নিই। তো আমাদের মনে রাখতে হবে বিজ্ঞানী ফ্লেমিং স্যালামান্ডারের দেহ থেকে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেছিলেন। কি বললাম? বিজ্ঞানী ফ্লেমিং 1880 সালটা মনে রাখতে পারো, স্যালামান্ডারের দেহ থেকে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেছিলেন। তাহলে কোষ বিভাজনটা কি? কোষ বিভাজন হচ্ছে জনিত্রী কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়া। কি বললাম? জনিত্রী কোষ অর্থাৎ মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া তাকে আমরা কোষ বিভাজন বলে থাকি। এবং এই যে কোষ বিভাজন বা এই যে চক্রাকার আবর্তন, কোষের বৃদ্ধি বিভাজন, এই যে চক্রাকার আবর্তন, একে আমরা এক কথায় কোষ চক্র বলে থাকি। তো এটা আমরা জানলাম। তাহলে কোষ বিভাজন জানার সময় আমাদের ক্রোমোজোম কথাটা কিন্তু বারবার উঠে আসবে। এই ক্রোমোজোমটাও কি, ক্রোমোজোম কিভাবে তৈরি হয় আমরা একটুখানি জেনে নেব। তো ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে কোষের নিউক্লিয়াস মধ্যস্থ বা নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন এক ধরনের নিউক্লিয় প্রোটিন, যেটা হচ্ছে স্বপ্রজননশীল এবং যেগুলো বংশগত বৈশিষ্ট্য বহন করছে, সেটাই হচ্ছে ক্রোমোজোম। এবং ক্রোমোজোম ডিএনএ দ্বারাই কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, ডিএনএ বলতে এখানে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এর ফুল ফর্ম। এগুলো আমি ডিটেইলসে পরপর বলবো।
তাছাড়া তুমি এই ডিএনএ এর ফুল ফর্মটাও খাতায় লিখে রাখতে পারো, যারা একদম জানো না বিষয়টা একটু লিখে লিখে পড়ো, শর্ট নোট করো, দেখবে এগুলো তোমাদের খুবই উপকারে আসছে। চলো এরপরে আমরা তার পরের যে অংশ রয়েছে সেটাই আমরা চলে যাব। তাহলে ক্রোমোজোম কি সেটা আমি বললাম, ক্রোমোজোমের প্রকারভেদ মানে ক্রোমোজোমের যে ভাগগুলো সেটা আমরা জানবো। তো আমরা জানি ক্রোমোজোম দুই রকমের হয়, কি কি? এক হচ্ছে অটোজোম, দুই হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম কোনগুলো, সেক্স ক্রোমোজোম কোনগুলো? অটোজোমে কত জোড়া ক্রোমোজোম থাকে, সেক্স ক্রোমোজোমে কত জোড়া ক্রোমোজোম থাকে, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় দেয়, এগুলো যদিও সহজ কিন্তু দেয়। এবারে আমরা জানবো যে ক্রোমোজোম, মানব দেহে মোট ক্রোমোজোম 46টি। কি বললাম? মানব দেহে মোট ক্রোমোজোম 46টি অর্থাৎ 23 জোড়া। এবং এখানে আমাদের মনে রাখতে হবে 22 জোড়া, এখানে এই যে ক্রোমোজোমের মধ্যে 46টি ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া অর্থাৎ 44টি রয়েছে অটোজোম এবং এক জোড়া রয়েছে সেক্স ক্রোমোজোম। এই এক্স এক্স যদি থাকে সেটা হচ্ছে মেয়েদের বা মহিলাদের ক্ষেত্রে এই ক্রোমোজোম এক্স এক্স, আর পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই। ঠিক আছে, এটা তোমরা কম বেশি জানো। এবারে আমরা এখান থেকে কিছু বিষয় পরপর আমরা জানবো। এখানে আমরা আরো কিছু বিষয় পাবো, যে ডিএনএ কি, আরএনএ কি, এগুলো কিভাবে কাজ করছে। তাহলে ডিএনএ কি? ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। কি বললাম? ডিএনএ এর ফুল ফর্ম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ডিঅক্সি রাইবো শর্করা নিয়ে গঠিত। এগুলো স্বপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম এবং দ্বিতন্ত্রী নিউক্লিক অ্যাসিড, যেগুলো জীবের বংশগত বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তাহলে জীবের বংশগত বৈশিষ্ট্যগুলোকে কে নিয়ন্ত্রণ করছে? ডিএনএ নিয়ন্ত্রণ করছে, এটা আমাদের মনে রাখতে হবে। আর ডিএনএ এক প্রকারের রাসায়নিক জৈব যৌগ। এখানে এর বৈশিষ্ট্য বা এর কাজগুলো ডিটেলসে দেওয়া হয়েছে, এবং এখানে কি কি থাকে, ডিএনএ এর মধ্যে কি কি থাকে সেগুলো আমাদের জেনে রাখতে হবে। তো আমাদের মনে রাখতে হবে ডিএনএ এটি হচ্ছে পিউরিন বা পিরিমিডিন। ডিএনএ যেটা হচ্ছে নাইট্রোজেন বেস, পিউরিন এবং পিরিমিডিন। এবং ডিএনএ, এই ডিএনএ তে অ্যাডেনিন এবং গুয়ানিন দুই ধরনের পিউরিন থাকে, সাইটোসিন এবং থাইমিন এই দুই রকমের পিরিমিডিন থাকে। কি বললাম? ডিএনএ হচ্ছে নাইট্রোজেন বেস, পিউরিন এবং পিরিমিডিন দ্বারা গঠিত। এখানে নাইট্রোজেন যে বেসগুলো রয়েছে তার মধ্যে মনে রাখবে ডিএনএ অণুতে অ্যাডেনিন এবং গুয়ানিন এই দুই রকমের পিউরিন, সাইটোসিন এবং থাইমিন এই দুই রকমের পিরিমিডিন থাকে। এই লাইন থেকে অলরেডি কোশ্চেন পরীক্ষায় দিয়েছে, এই জায়গাগুলো তোমাদের জেনে রাখতে হবে। এই জায়গা থেকে কোশ্চেন আবারও পরীক্ষায় দেবে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে এখান থেকে ডিএনএ যেমন জানলাম, আরএনএটা কি সেটাও আমরা জানবো। তো আরএনএ কি? আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এগুলো কোষের প্রোটিন সংশ্লেষে সহায়ক এক ধরনের একতন্ত্রী নিউক্লিক অ্যাসিড। কি বললাম? আরএনএ বা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড কোষের প্রোটিন সংশ্লেষে সহায়ক একতন্ত্রী নিউক্লিক অ্যাসিড। এবারে এই আরএনএ যেগুলো হচ্ছে জৈব রাসায়নিক যৌগ, এখানেও আমরা কিন্তু পিউরিন এবং পিরিমিডিন অর্থাৎ এর যে নাইট্রোজেন বেস, পিউরিন এবং পিরিমিডিন দুটো আমরা পেয়ে থাকি। তাহলে এখানে পিউরিন কোনগুলো, পিরিমিডিন কোনগুলো? মনে রাখবে পিউরিন অণুতে অ্যাডেনিন ও গুয়ানিন থাকে, পিরিমিডিন অণুতে সাইটোসিন এবং ইউরাসিল থাকে। কি বললাম? পিউরিন অণুতে অ্যাডেনিন এবং গুয়ানিন থাকে, পিরিমিডিন অণুতে সাইটোসিন, আর ডিএনএ তে আমরা থাইমিন পেয়েছিলাম, থাইমিনের পরিবর্তে এখানে ইউরাসিল থাকে। এই দুটো অংশ আমাদের মনে রাখতে হবে। আর আরএনএ তিন রকমের হয়, মেসেঞ্জার আরএনএ অর্থাৎ এমআরএনএ, ট্রান্সফার আরএনএ অর্থাৎ টিআরএনএ এবং রাইবোজোমাল আরএনএ অর্থাৎ আরআরএনএ। এইগুলো আমরা অবশ্যই মনে রাখবো। তাহলে আরএনএ কি, ডিএনএ কি, যে নাইট্রোজেন বেস গুলো থাকে সেগুলো কোনগুলো, ডিটেলসে কিন্তু আমি আলোচনা করলাম। এরপরে আমরা এখান থেকে আরো কিছু কিছু অংশ জেনে নেব।
এখানে আমরা কোষ বিভাজনের আগে কোষের যে প্রকারভেদ, কোষের যে ভাগ, সেগুলো একটু জেনে নিই। যদিও এটা কোষের বিভাজনের অংশ নয়, তবুও কোষ বিভাজন পড়তে হলে কোষের প্রকারভেদটা একটু জানতে হবে। তো আমরা জানি কোষ মূলত ডিপ্লয়েড কোষ অর্থাৎ 2n কোষ হয়, হ্যাপ্লয়েড কোষ অর্থাৎ n কোষ হয় এবং ট্রিপ্লয়েড কোষ অর্থাৎ 3n প্রকৃতির কোষ হয়। তাহলে 2n প্রকৃতির কোষ বা ডিপ্লয়েড কোষ কোনগুলো? মনে রাখবে, মানুষের যে দেহ কোষ, উদ্ভিদের যে মূল, কাণ্ড, পাতার কোষ, সেগুলো সবসময়ের জন্য ডিপ্লয়েড কোষ হয়, অর্থাৎ 2n প্রকৃতির কোষ হয়। অবশ্যই এই জায়গাটা মনে রাখবে, এখান থেকে ছোট ছোট ম্যাথের মতো কোশ্চেন দেয়। তারপরে দেখো হ্যাপ্লয়েড কোষ, প্রতিটি ক্রোমোজোম এক একটি করে, যেমন উদ্ভিদের ক্ষেত্রে রেণু, মানুষের ক্ষেত্রে গ্যামেট বা বিভিন্ন যে জনন কোষগুলো, সেগুলো সবসময়ের জন্য হ্যাপ্লয়েড কোষ হয়। হ্যাপ্লয়েড কোষ মানে শুধুমাত্র n প্রকৃতির কোষ হয়, অর্থাৎ n = 23 হয়। আর ট্রিপ্লয়েড কোষ, এটি মূলত শস্যের ক্ষেত্রে, বিভিন্ন উদ্ভিদের শস্য, এখানে কিন্তু 3টি করে ক্রোমোজোম থাকে, এটা হচ্ছে ট্রিপ্লয়েড কোষ। ট্রিপ্লয়েড কোষ, তো এটা আমরা মনে রাখবো। এরপরে আমরা কোষ বিভাজনের যে বিভিন্ন প্রকারভেদ, বিভিন্ন যে কোষ বিভাজন, সেগুলো আমরা পরপর জানবো। তো কোষ বিভাজনের প্রকারভেদ বলতে গেলে কোষ বিভাজনকে আমরা, উদ্ভিদ এবং প্রাণীদের যে কোষ বিভাজন, সেটাকে আমরা 3 ভাগে ভাগ করি। কি কি? প্রত্যক্ষ কোষ বিভাজন, যাকে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে থাকি, পরোক্ষ কোষ বিভাজন, যাকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলে থাকি, হ্রাস বিভাজন বা যাকে আমরা মিওসিস কোষ বিভাজন বলে থাকি। তো আমরা পরপর প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস কোষ বিভাজন, পরোক্ষ কোষ বিভাজন বা মাইটোসিস কোষ বিভাজন, হ্রাস বিভাজন বা মিওসিস কোষ বিভাজন গুলো কি এক এক করে জানবো। তো প্রথমে আলোচনা করব যে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস মানে আমরা যাকে বললাম যে প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিসটা কি? মনে রাখবে, যে সরলতম প্রক্রিয়ায় জনিত্রী কোষ অর্থাৎ মাতৃকোষের নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজোম এবং বেমতন্তু গঠন ব্যতি রেখে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি দুটি অপত্য কোষ সৃষ্টি করছে, তাকে আমরা বলবো অ্যামাইটোসিস কোষ বিভাজন। তাহলে কি বললাম? অ্যামাইটোসিস কোষ বিভাজনে একটি জনিত্রী কোষ, এগুলো নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটাবে না, কিন্তু সরাসরি ক্রোমোজোম এবং বেমতন্তু গঠন না করে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, দেখো দুটো পরপর বিভক্ত হয়ে দুটো কোষ উৎপাদন করছে, এটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাদের হয়? বিভিন্ন ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, এই ধরনের এককোষী জীবের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে। তো এর বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একসঙ্গে বিভাজিত হয়, যেটা আমি সংজ্ঞায় বলে দিলাম। প্রথম নিউক্লিয়াসটি ডিম্বেল বা ডিমের আকার ধারণ করে, দেখো ডিমের আকার ধারণ করেছে। পরে সাইটোপ্লাজম সমগ্র ডাম্বেলটি আকার ধারণ করে, এবার ডাম্বেল আকার ধারণ করে পরে বিভাজিত হচ্ছে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটো অপত্য কোষ গঠন করছে। নিম্ন শ্রেণীর জীবেরা, বিভিন্ন নিম্ন শ্রেণীর জীব, যেমন আমি বললাম ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, এই ধরনের জীবরা অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তারা কি করে? কোষ বিভাজন করে। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন কি, এটা তোমরা জানলে। তো এরপরে আমরা মাইটোসিস কোষ বিভাজন কি সেটা সম্পর্কে জানবো। তো মাইটোসিস কোষ বিভাজন, মনে রাখবে, মাইটোসিস কোষ বিভাজনটা কিন্তু মানে হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের মতো নয়, এটা কিন্তু উন্নত জীবের ক্ষেত্রে হয়ে থাকে। বিভিন্ন উদ্ভিদ কোষ, প্রাণী কোষের মাতৃকোষের যে বিভাজন মূলত হয়ে থাকে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। তো আমাদের মনে রাখতে হবে, মাইটোসিস কোষ বিভাজনের যে ডেফিনেশন বা সংজ্ঞা, সেটা হচ্ছে যে জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়ায় দেহ মাতৃকোষের নিউক্লিয়াস, কি বললাম? দেহ মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ এবং সম সংখ্যক ক্রোমোজোম সহ দুটো অপত্য কোষ সৃষ্টি করছে, তাকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলে থাকি। তাহলে মাইটোসিস কোষ বিভাজন কাকে বলবো? মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম
একবার মাত্র বিভাজিত হবে এবং সম আকৃতি, সমগুণ এবং সম সংখ্যক ক্রোমোজোম সহ দুটো অপত্য কোষ সৃষ্টি করবে। এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের স্থান কোথায় হয়? মনে রাখবে, মাইটোসিস কোষ বিভাজনের প্রধান স্থান হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর দেহ মাতৃকোষ। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের স্থান হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর দেহ মাতৃকোষ। বিশেষ করে উদ্ভিদদের বর্ধনশীল অঙ্গে যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, বর্ধনশীল পাতা, ভ্রূণমুকুল এবং ভ্রূণমূল, এই সকল অংশে মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে। তাহলে মাইটোসিস কোষ বিভাজন কি, মাইটোসিস কোষ বিভাজন কোথায় কোথায় হয়, এটা তোমরা জানলে। এবার এর বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবে। দ্বিবীজপত্রী উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় কাণ্ড এবং মূলের বিশেষ ধরনের ভাজক কলায় এই ধরনের মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে। মাইটোসিস কোষ বিভাজনের সময় সম আকৃতি, সমগুণ এবং সমসংখ্যক ক্রোমোজোম সহ দুটো অপত্য কোষ সৃষ্টি করে। নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীদের বৃদ্ধির সময় অঙ্গজ জনন, অযৌন জননের সময়ও কিন্তু আমরা মাইটোসিস কোষ বিভাজন দেখতে পাই। এই জায়গাগুলো আমরা মনে রাখবো, আশা করি মনে থাকবে। চলো এরপরে আমরা তার পরের অংশে চলে যাব, যেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন পর্যায়। মাইটোসিস কোষ বিভাজনের যে পর্যায়গুলো, সেগুলো কিন্তু মূলত চারটি পর্যায়। এক হচ্ছে প্রোফেজ, তারপরে হচ্ছে মেটাফেজ, তারপরে হচ্ছে অ্যানাফেজ, তারপরে হচ্ছে টেলোফেজ। এই চারটি পর্যায় সম্পর্কে আমরা একটু একটু করে জেনে নেব। এই জায়গাগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় দেয়। তো মাইটোসিস কোষ বিভাজনের একদম প্রথম এবং দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, সেটা হচ্ছে প্রোফেজ দশা। কি বললাম? মাইটোসিস কোষ বিভাজনের প্রথম এবং দীর্ঘস্থায়ী যে দশা, সেটা হচ্ছে প্রোফেজ দশা। এই প্রোফেজ দশায় কি হয়? ক্রোমাটিড সূত্রগুলো জল বিয়োজন ঘটিয়ে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। এই ধরনের দশা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই দশাগুলো থেকে বৈশিষ্ট্য নিয়ে কোশ্চেনে পরীক্ষায় দেয়। পরীক্ষায় বৈশিষ্ট্য নিয়ে কোশ্চেনগুলো তুলে দেয়। এই জায়গাগুলো মনে রাখবে। কি বললাম? প্রোফেজ দশায় ক্রোমাটিড সূত্রগুলো জল বিয়োজন ঘটিয়ে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। ক্রোমাটিন সূত্রগুলো কুণ্ডলীকৃত হয়ে ক্রমশ ছোট ও মোটা হয় এবং নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করে। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুটো করে ক্রোমাটিড গঠন করে। ক্রোমাটিড দ্বয় পরস্পর সেন্ট্রোমিয়ার অঞ্চল সংলগ্ন হয়ে থাকে এবং প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয় পরস্পরকে নিবিড়ভাবে পেঁচিয়ে অবস্থান করে। পেঁচানো অবস্থাকে আমরা পেক্টোনেমিক কুণ্ডলী বলে থাকি। এগুলো মনে রাখতে পারো। বা পেঁচানো পদ্ধতিকে আমরা স্পারাইলাইজেশন বলে থাকি। এই জায়গাটা আমরা মনে রাখবো। তাহলে প্রোফেজ দশাটা কি, এটা সম্পর্কে তোমাদের একটি আইডিয়া হলো। এবারে আমরা প্রোফেজের পরে মেটাফেজের যে বৈশিষ্ট্য, সেগুলো আমরা জানবো। এগুলো এতটা ডিটেলস পড়ার দরকার নেই, মোটামুটি আমি অল ওভার কমপ্লিট করে দিয়েছি। তো মনে রাখবে মেটাফেজ দশা। মেটাফেজ দশা মাইটোসিস বিভাজনের দ্বিতীয় এবং স্বল্পস্থায়ী দশা। এই দশাতে নিউক্লিয়াস এবং নিউক্লিয় পর্দা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। তাহলে কি বললাম? মেটাফেজ দশা সব থেকে মাইটোসিসের স্বল্পস্থায়ী দশা। স্বল্পস্থায়ী দশা কিন্তু একদম ক্ষণস্থায়ী দশা নয়। ক্ষণস্থায়ী মানে একদম কম। সেটা হচ্ছে মেটাফেজ, তারপর হচ্ছে অ্যানাফেজ, তারপরে টেলোফেজ। অ্যানাফেজ দশাতে আসবে। ঠিক আছে? তাহলে কি বললাম? স্বল্পস্থায়ী দশা হচ্ছে মেটাফেজ, এটা দ্বিতীয়, মাইটোসিসের দ্বিতীয় দশা। এই দশার শুরুতে নিউক্লিয়াস এবং নিউক্লিয় পর্দা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। তাছাড়া বেম বা স্পিন্ডল গঠন করে এই মেটাফেজ দশাতে এবং ক্রোমোজোমগুলো বেমের বিষুব অঞ্চলে অর্থাৎ নিরক্ষীয় তলে এগুলো কি হয়? পরপর সংলগ্ন হয়। এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে মেটাফেজের পরে আমরা অ্যানাফেজ দশাতে আসব। এটা হচ্ছে সব থেকে ক্ষণস্থায়ী দশা। সব থেকে কম সময়ের জন্য এই অ্যানাফেজ দশাটি স্থির হয়। এই দশা নিউক্লিয়াস বিভাজনের তৃতীয় দশা এবং ক্ষণস্থায়ী দশা। এই দশার শুরুতে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সমান দুই ভাগে বিভক্ত হয়। ফলে প্রতিটি ক্রোমাটিড নতুন সেন্ট্রোমিয়ার সহ অপত্য ক্রোমোজোমে রূপান্তরিত হয় এবং ক্রোমোজোমাল যে বেমতন্তুগুলো, সেগুলো সংকোচন এবং অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ দেখা যায়। এই জায়গাটা আমরা মনে রাখবো। তাহলে প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, লাস্টে রয়েছে টেলোফেজ। তাহলে টেলোফেজ সর্বশেষ বা শেষের দশা, চতুর্থ দশা এটা। এখানে কি হয়?
ক্রোমোজোমগুলো বিপরীত মেরু প্রান্তে পৌঁছানোর পর ক্রোমোজোমের কুণ্ডলী খুলে যেতে থাকে এবং ঘনীভবনও কমে যায় এবং বেমতন্তুগুলো বিলুপ্ত হয়ে যায়। প্রাণীকোষের বিষুব অঞ্চলে ইন্টারজোনাল যে তন্তুগুলো স্টেম বডি গঠন করে আর উভয় প্রান্তে ক্রোমোজোমগুলো ঘিরে নিউক্লিয় পর্দার আবির্ভাব হয়। বুঝতে পারছো? এইভাবে নিউক্লিয় পর্দার আবির্ভাব হচ্ছে টেলোফেজ দশাতে। তাহলে টেলোফেজ দশাটা কি সেটা সম্পর্কে তোমাদের আইডিয়া হলো। এবারে আমরা এর পরে যে দশাটা পড়ে রয়েছে সেটা আমরা আলোচনা করব না, মাইটোসিস হচ্ছে কোষ বিভাজনের যে আরো একটি প্রক্রিয়া পড়ে রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। তো চলে যাব সরাসরি মিওসিস কোষ বিভাজনে। তাহলে প্রথমে আমরা অ্যামাইটোসিস, তারপরে মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন দশা, তারপরে মিওসিস কোষ বিভাজনে চলে আসলাম। তাহলে মিওসিস কোষ বিভাজন কিভাবে হয়? মিওসিস কোষ বিভাজন এটা এক ধরনের হ্রাস বিভাজন। কেন হ্রাস বিভাজন বলা হচ্ছে? কারণ মিওসিস কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসটি প্রথমে হ্রাস বিভাজন হয়ে পরে সমবিভাজন পদ্ধতিতে দুইবার বিভাজিত হয়। কি বললাম? মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মাতৃকোষের নিউক্লিয়াসটি প্রথমে হ্রাস বিভাজন ও পরে সমবিভাজন পদ্ধতিতে পরপর দুইবার বিভাজিত হয় এবং মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সহ 4টি অপত্য কোষ অর্থাৎ জনন কোষ বা গ্যামেট সৃষ্টি করে। একে আমরা কি বলি? মিওসিস বলি। এটা আমরা মনে রাখবো। মিওসিস কোষ বিভাজনের যে স্থান সেটা কোথায়? মিওসিস কোষ বিভাজন মূলত জনন মাতৃকোষে বা জনন কোষে দেখা যায়। তাছাড়াও মনে রাখবে মস, ফার্ন প্রভৃতি উদ্ভিদের রেণু মাতৃকোষে রেণু সৃষ্টির সময়ও কিন্তু এই ধরনের কোষ বিভাজন বা মিওসিস কোষ বিভাজন দেখা যায়। উচ্চ শ্রেণীর উদ্ভিদের পরাগধানীর পরাগরেণু বা মাতৃকোষ ডিম্বাশয় ডিম্বক মধ্যস্থ ডিম্বাণু মাতৃকোষে ঘটে থাকে এবং প্রাণীকোষে শুক্রাশয় ডিম্বাশয়ে এই ধরনের মিওসিস কোষ বিভাজন দেখা যায়। এই জায়গাগুলো আমরা মনে রাখবো। আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা এর পরের অংশে চলে যাব যে কোষ চক্রটা কি। আমরা তো কোষ বিভাজনের যে 3টে প্রক্রিয়া সেটা আমরা পরপর বললাম, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। তাহলে কোষ চক্রটা কি? কোষ চক্র ঠিক একই জিনিস। এই যে কোষ বিভাজন গুলো হচ্ছে চক্রাকারী, এটাকে আমরা কি বলবো? কোষ চক্র বলবো। এবার এই যে কোষ চক্রটা হচ্ছে সেই কোষ চক্রে আমরা প্রথমে G1 দশা অর্থাৎ গ্রোথ দশা, সেখানে কি হচ্ছে আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ হচ্ছে, এটা পাচ্ছি। তারপরে কি হচ্ছে এস দশা বা যেটা সংশ্লেষ দশা, যেখানে ডিএনএ এর সংশ্লেষ ঘটছে। তারপরে হচ্ছে G2 দশা বা গ্রোথ 2 দশা, এই দশাতে কি হচ্ছে চরম বিপাকীয় সক্রিয়তা দেখা যাচ্ছে। এবং লাস্টে হচ্ছে G0 দশা, যেখানে কোষ চক্রটি থেমে যাচ্ছে। ঠিক আছে, এটি G1 দশায় অবস্থান করছে, G0 দশা। মূলত এই 4টে আমরা G1, S, G2 এবং G0 দশা কোষ চক্রের মধ্যে পেয়ে যাচ্ছি। এই জায়গাগুলো মনে রাখবে। তাছাড়া এখানে অ্যাডভান্স লাইন তোমরা মনে রাখবে, মাইটোটিক ফেজ, ইন্টারফেজ দশার পর মাইটোটিক ফেজ অর্থাৎ বিভাজন দশা শুরু হয়। এই 4টি দশায় বিভক্ত, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই অংশগুলো যেটা আমি বললাম সেগুলোকে একসঙ্গে আমরা বলি মাইটোটিক ফেজ। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। এবারে আমরা এখান থেকে কি ধরনের কোশ্চেন পরীক্ষায় দিয়েছে এক এক করে আলোচনা করব। এক এক করে এখান থেকে কোশ্চেন গুলো আলোচনা করব, কারণ এই টাইপের কোশ্চেন অলরেডি পরীক্ষায় দিয়েছে, মানে এই টাইপের কোশ্চেন আরো পরীক্ষায় দেবে। প্রথমে আমরা আসছি, দেখো একটি কোশ্চেন দিয়েছিল, প্রথম জিনগত উপাদানটি কোনটি? প্রথম জিনগত উপাদানের নাম কি? তো আমরা প্রথম যে জিনগত উপাদানটা পেয়েছিলাম সেটা হচ্ছে আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা পরবর্তীকালে ডিএনএ তে পরিণত হয়েছে। কি বললাম? প্রথম জিনগত উপাদান হচ্ছে আরএনএ, আরএনএ পরবর্তীকালে ডিএনএ তে পরিণত হয়েছে। তাহলে জিনগত উপাদান বললে শুধুমাত্র যে ডিএনএ হবে এমনটা নয়। যদি প্রথম জিনগত উপাদানের কথা বলে তখন আরএনএ হবে, তারপরে ডিএনএ। তাহলে যদি বলে শুধুমাত্র জিনগত উপাদান কোনটি, তখন তোমরা বলবে ডিএনএ। আর যদি বলে প্রথম জিনগত উপাদান কোনটি, তখন তোমরা আরএনএ বলবে, রাইবোনিউক্লিক অ্যাসিড। আর ডিএনএ এর ফুল ফর্ম ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আশা করি মনে থাকবে। ঠিক আছে, চলো এর পরের অংশে আমরা যাব। পরের কোশ্চেনটি দিয়েছিল নিউক্লিওলাস
গঠনকারী অঞ্চলটি দেখা যায় প্রাথমিক খাঁজে, গৌণ খাঁজে, স্যাটেলাইট অঞ্চলে নাকি টেলোমিয়ার এবং প্রান্তীয় অঞ্চলে? তো নিউক্লিয়াস গঠনকারী যে অঞ্চল, নিউক্লিয়াস গঠনকারী অঞ্চল মূলত ক্রোমোজোমের মাঝ বরাবর স্থানে যে খাঁজ থাকে মানে প্রাথমিক খাঁজে দেখা যায়। তাহলে কি বললাম, মূলত নিউক্লিয়াস গঠনকারী অঞ্চলটি প্রাথমিক খাঁজে দেখা যায়, প্রাথমিক খাঁজে দেখা যায়। তো এখানে আমরা প্রাথমিক খাঁজ অ্যান্সার করব। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? প্রাথমিক খাঁজ, প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝ বরাবর অংশে বা খাঁজ থাকে, এটা নিউক্লিয়াস গঠনকারী অঞ্চল। ঠিক আছে, তারপরের কোশ্চেনে আমরা চলে যাব। পরের কোশ্চেনে কি রয়েছে? পরের কোশ্চেনে রয়েছে নিচের কোনটি আরএনএ গঠনগত উপাদান নয়? তাহলে আরএনএ এর গঠনগত উপাদান কোনগুলো সেগুলো আমাদের প্রথমে জেনে নিতে হবে। তো আরএনএ এর গঠনগত উপাদান আমি তোমাদের কি বললাম, আরএনএ তে নাইট্রোজেন বেস কি কি থাকে? আরএনএ তে নাইট্রোজেন বেস থাকে পিউরিন এবং পিরিমিডিন। পিউরিনে থাকে অ্যাডেনিন এবং গুয়ানিন, পিরিমিডিনে থাকে সাইটোসিন এবং ইউরাসিল। তাহলে আরএনএ এর গঠনগত উপাদান নয়, থাইমিন তো ডিএনএ এর গঠনগত উপাদান, আরএনএ নয়, এটা কিন্তু আমরা পাইনি। তাহলে 9 দিয়ে কোশ্চেনে বলে থাইমিন অ্যান্সার হবে। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যাব। ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে প্রাথমিক খাঁজ অবস্থান করলে তাকে আমরা কি বলি? ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে যদি প্রাথমিক খাঁজ অবস্থান করে তখন তাকে আমরা অ্যাক্রোসেন্ট্রিক বলি। তাকে আমরা কি বলি? অ্যাক্রোসেন্ট্রিক বলি। পাশাপাশি মনে রাখবে হচ্ছে টেলোসেন্ট্রিক সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে সেটা হবে টেলোসেন্ট্রিক। তাহলে টেলোসেন্ট্রিক হচ্ছে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের যদি শেষ প্রান্তে থাকে সেটা হবে টেলোসেন্ট্রিক। তারপরে অ্যাক্রোসেন্ট্রিক আমি তোমাকে বললাম যেটা হচ্ছে ক্রোমোজোম শেষ প্রান্তের কাছে থাকবে। তারপরে হচ্ছে মেটাসেন্ট্রিক যেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে থাকবে। আর সাবমেটাসেন্ট্রিকের ক্ষেত্রে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের মাঝখানের কাছে বা নিকটে থাকবে। এগুলো মনে রাখবে। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যাব। এই কোশ্চেনটিও দিয়েছিল 2022-এ। নিম্নলিখিত উক্তিগুলোর মধ্যে কোনটি সঠিক নয়? এখানে 4টে উক্তি দেওয়া রয়েছে, কোন উক্তিটি সঠিক নয়? বলেছে জিন হলো নিউক্লিওটাইডের পর্যায়ক্রম। হ্যাঁ ঠিক। ডিএনএ থেকে এমআরএনএ এর প্রতিলিপি গঠন হয়। হ্যাঁ এটাও ঠিক। জিনকে কোনোভাবে পরিবর্তন করা যায় না, এটা ভুল। জিনকে পরিবর্তন সম্ভব, জিনের মিউটেশন ঘটে। হ্যাঁ ঠিক। তাহলে ভুল অপশনটি দাগ করতে বলেছে, অপশন সি দাগ করব। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে যাব। নাইট্রোজেন বেসটি আরএনএ তে পাওয়া যায় তা হলো, কোন নাইট্রোজেন বেসটি আরএনএ তে পাওয়া যায়? তো আরএনএ তে যে নাইট্রোজেন বেস পাওয়া যায় আমি তোমাদের বলেছিলাম পিউরিন এবং পিরিমিডিন। পিউরিনে কি থাকে? অ্যাডেনিন, গুয়ানিন। পিরিমিডিনে কি থাকে? সাইটোসিন এবং ইউরাসিল। তাহলে এখানে বলেছে নাইট্রোজেন বেসটি আরএনএ তে পাওয়া যায়, তাহলে আরএনএ তে সাইটোসিন পাওয়া যায়। আরএনএ তে কি পাওয়া যায়? সাইটোসিন পাওয়া যায়, সাইটোসিন পাওয়া যায়। আর কি পাওয়া যায়? ইউরাসিল পাওয়া যায়। তারপরে অ্যাডেনিন গুয়ানিন তো পাওয়াই যায়। তাহলে নাইট্রোজেন বেসের কথা বলি তাহলে অ্যাডেনিনও পাওয়া যায়, গুয়ানিনও পাওয়া যায়। তাহলে অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, তারপরে হচ্ছে ইউরাসিল, তারপরে হচ্ছে সাইটোসিন, সবগুলোই তো পাওয়া যাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটি নাইট্রোজেন বেসটি আরএনএ তে পাওয়া যায় বলেছে, এখানে সবগুলোই তো ঠিক রয়েছে। তাহলে সবগুলো অপশন দাগ করবে, এটা ক্যাটাগরি 2 অর্থাৎ 2 নাম্বারের কোশ্চেন। ঠিক আছে, নাইট্রোজেন বেসটি আরএনএ তে পাওয়া যায় বলেছে, তাহলে আরএনএ তে এগুলোই তো পাওয়া যায়। ওকে, চলো। যদি থাইমিন দিত থাইমিন অ্যান্সার করতে হতো না দিয়ে কোশ্চেন দিলে, কিন্তু কোশ্চেনটা এইভাবেই দিয়েছে। তারপরের কোশ্চেন, ডিএনএ এর সঙ্গে সংযুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিনটির নাম কি? ডিএনএ এর সঙ্গে যুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিনের নাম কি? হিস্টোন, গ্লোবিউলিন, তারপরে অ্যালবুমিন, তারপরে রয়েছে ফাইব্রিনোজেন। তো মনে রাখতে হবে ডিএনএ এর সঙ্গে যে যুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিন সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন। এটা হচ্ছে ক্ষারীয় প্রোটিন, হিস্টোন জাতীয় প্রোটিন। এই হিস্টোন জাতীয় প্রোটিনে আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন এই জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। তো এখানে হিস্টোন হবে রাইট অ্যান্সার। ডিএনএ এর সঙ্গে সংযুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিনের নাম হিস্টোন। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যাব। কোন শব্দটি একটি জীবের সামগ্রিক জিনগত উপাদানকে সঠিকভাবে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়? কি বললাম? কোন শব্দটি একটি জীবের
সামগ্রিক জিনগত উপাদানকে সঠিকভাবে বর্ণনা করা হয়। তাহলে সঠিকভাবে বর্ণনা করার জন্য আমরা বিভিন্ন যে বংশাণু বা মানে জিন, এই বংশাণু বা জিন বহন করছে কে? জিনোম। তাহলে এখানে জিনোম অ্যান্সারটা আমরা করতে পারি। তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো আরো কোশ্চেন পরীক্ষায় দিয়েছিল, যদি উদ্ভিদের শস্যের ক্রোমোজোম 3n = 27 হয়, তাহলে ওই উদ্ভিদের ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কত হবে? আমি তোমাদের এই জন্য কোষের ক্ষেত্রে কি কি কোষ, কি প্রকারের কোষ, কোষের যে প্রকৃতি সেটা আমি ডিটেলসে বলেছি। এই জায়গাটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। তো আমরা জানি, আমরা কি জানি, যে আমরা জানি যে শস্যের ক্রোমোজোম সবসময়ের জন্য কি হয়? টিপ্লয়েড কোষ হয়। শস্যের ক্রোমোজোম সবসময়ের জন্য টিপ্লয়েড অর্থাৎ 3n প্রকৃতির কোষ হয়। তাহলে এখানে 3n = 27 দেওয়া রয়েছে অলরেডি। তাহলে n = কত? 27 ভাজিত হচ্ছে 3, 3 9 27, তাহলে n এর ভ্যালু আমরা 9 পাচ্ছি। তারপর এখানে বলেছে উদ্ভিদের ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কি হবে? তো ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা সবসময়ের জন্য হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ n সংখ্যক ক্রোমোজোম n প্রকৃতির হয়ে থাকে। তাহলে n এর ভ্যালু তো আমরা 9 পেলাম। তাহলে আমরা কি বলতে পারি? ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা n, n = 9, 9। তাহলে রাইট অ্যান্সার অপশন ই, এটাই রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এর পরের কোশ্চেন দেখো, মাইটোটিক মেটাফেজ দশাগুলিতে ভি আকৃতির যে ক্রোমোজোম দেখা যায় তার নাম কি? এখানে আমাদের একটু ডিটেলসে জিনিসটা বুঝতে হবে। মাইটোটিক মেটাফেজ দশায় ভি আকৃতির ক্রোমোজোমের নাম কি? তো আমাদের মনে রাখতে হবে সেন্ট্রোমিয়ারের অবস্থানকালে বা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমগুলো ভি আকৃতির যদি হয় সেটা হয় মেটাসেন্ট্রিক। তাহলে মেটাসেন্ট্রিক কি আকৃতি হয়? ভি আকৃতির হয়। তাহলে রাইট অ্যান্সার অপশন সি। তাছাড়াও বাকি অপশনগুলো দেখে রাখবো। যদি এল আকৃতির হয় সেটা হয় সাব মেটাসেন্ট্রিক। তাহলে সাব মেটাসেন্ট্রিক হচ্ছে এল আকৃতির হয়ে থাকে। আর যদি অ্যাক্রোসেন্ট্রিক হয়, অ্যাক্রোসেন্ট্রিক জে আকৃতির হয়। তাছাড়া যেটা হচ্ছে টেলোসেন্ট্রিক যেটা হচ্ছে আই আকৃতির হয়। এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? এইভাবে আমরা মনে রাখবো। এই টাইপের কোশ্চেন পরীক্ষা অলরেডি দিয়েছে। আরো একটি কোশ্চেন আলোচনা করছি, দেখো নিচের কোন পর্যায়ে ডিএনএ এর সংখ্যা দ্বিগুণ হয়? এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দিয়েছে। তাহলে ডিএনএ এর সংখ্যা কখন দ্বিগুণ হয়? আমি কোষ চক্রের যে 4টি পর্যায় বলেছিলাম, G1 G2 তারপরে এস দশা বলেছিলাম। তাহলে আমরা জানি G1 দশা বা গ্রোথ দশাতে কি হয়? আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ হয়। এস দশাতে সংশ্লেষ দশা, যেখানে ডিএনএ এর সংশ্লেষ ঘটে। আর G2 দশা বা গ্রোথ 2 দশা চরম বিপাকীয়তা দেখা যায়। তাহলে আমাদের মনে রাখতে হবে কোন দশায় ডিএনএ এর সংখ্যা দ্বিগুণ হয়। ডিএনএ এর সংখ্যা দ্বিগুণ হয় ডিএনএ যখন সংশ্লেষ হয়, অর্থাৎ এস দশাতে। রাইট অ্যান্সার এস দশাতে ডিএনএ এর সংখ্যা দ্বিগুণ হয়। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে তোমরা আরো কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে। তোমরা প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল অ্যাপ ইনস্টল করবে। লার্ন মাইল লিখলে প্লে স্টোরে লার্ন মাইল এই অ্যাপটি পেয়ে যাবে। এখানে বিগত বছরের সমস্ত কোশ্চেন এবং অ্যান্সার শিট সমেত দেওয়া রয়েছে। ডেইলি প্র্যাকটিসের অপশন রয়েছে, এখানে কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে। প্র্যাকটিস করার জন্য ফ্রি ম্যাটেরিয়াল রয়েছে, ফ্রি টেস্ট রয়েছে। তোমরা অবশ্যই প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী সিলেবাস ভিত্তিক ভাবে ফ্রি টেস্ট, ফ্রি ম্যাটেরিয়াল, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ডেইলি প্র্যাকটিস অবশ্যই লার্ন মাইল অ্যাপ ইনস্টল করে প্র্যাকটিস করবে। দেখবে এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় পাবে। শুধুমাত্র পড়লে হবে না, কনসেপ্ট বুঝে নিলে হবে না, তোমাকে এমসিকিউ কোশ্চেনও প্র্যাকটিস করতে হবে। তাই এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করার জন্য এই অ্যাপটি অর্থাৎ লার্ন মাইল এই অ্যাপটি ইনস্টল করবে। আর অবশ্যই প্লে লিস্ট চেক করবে। প্লে লিস্ট করে দেওয়া হয়েছে প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী, সিলেবাস ভিত্তিক ভাবে কনসেপ্ট অনুযায়ী ক্লাস এবং এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস সমস্ত কিছু প্লে লিস্টে আমরা সাজিয়ে দিয়েছি। প্লে লিস্ট গুলো দেখবে, প্লে লিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো রয়েছে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবে। তাহলে যতগুলো ক্লাস আমরা করাবো, যখন ক্লাসগুলো তোমরা
মানে পাবে, সঙ্গে সঙ্গে ফোনে নোটিফিকেশন চলে যাবে, আমরা মানে ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যাবে। তাই জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবে। আর ক্লাসগুলোতে একটি করে লাইক করে ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তা যাতে সমস্ত স্টুডেন্ট এই ক্লাসগুলো করতে পারে এবং আমরা একটু মোটিভেট হই এবং প্রত্যেকটি ক্লাস এইভাবে তোমাদের সঙ্গে কভার করতে পারি। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ক্লাসগুলো দেখলে ক্লাস কেমন লাগছে অবশ্যই জানিও। উপকারে অবশ্যই তোমাদের লাগবে। মনোযোগ সহকারে ক্লাসগুলো পরীক্ষার আগে দু একবার রিভাইজ করে পরীক্ষায় অলরেডি তোমরা যেভাবে পড়ছো পড়াশোনা করো, ভালো রেজাল্ট করতে পারবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।